Hello learners, Assalamu alaikum. How are you all? Hope that all are very fine by the grace of Almighty. সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। সো উপরে স্ক্রিন দেখেই বোঝা যাচ্ছে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, রাইট? ইয়েস। প্রথম আলোচনায় ট্যাগ কোয়েশ্চেনের তিনটি রুলস নিয়ে আলোচনা করেছি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, আজকে আমি আরও কিছু অ্যাডিশনাল রুলস নিয়ে কথা বলবো। সো আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে এবং কাজে আসবে, কারণ এই রুলসগুলো থেকে অনেক প্রশ্ন বোর্ডে এসে থাকে। ওকে, সো অ্যাডিশনাল রুলসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আর আগের লেকচারটাও যদি বা আগের টিউটোরিয়ালটা যদি তোমরা একটু ভালো মতো দেখো, তাহলে ট্যাগ কোয়েশ্চেন 100% খতম। দুই একটি ব্যতিক্রম জিনিস সামনে আসতে পারে, সেটি নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ব্যতিক্রম তো ব্যতিক্রমই। ওকে, তাহলে আমরা শুরু করে দেই অ্যাডিশনাল রুলস। ফার্স্ট ওয়ান কি বল, ইফ বিগিনস উইথ দেয়ার, অর্থাৎ সেন্টেন্সটি যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস দেয়ার ব্যবহার করব। ওকে, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো উপরে আসলে কি বলতে চেয়েছে। দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটি পেন ছিল। অর্থাৎ বাক্যটি যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে যে অক্সিলারি ভার্ব থাকবে বা অপারেটর থাকবে সেটিকে নিয়ে কাজ করব এবং শেষে দেয়ার বসিয়ে দেব, এটা হচ্ছে কথা। ওকে, তাহলে দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল, এখানে অপারেটর অ্যান্ড মেইন ভার্ব হিসেবে কাজ করছে ওয়াজ। সো এটাকে ধরে আমরা কাজ করি। তাহলে যেহেতু এই পাশটা আমার কি আছে, অ্যাফার্মেটিভ আছে, পাশটা নেগেটিভ করে দিতে হবে, রাইট? তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ওয়াজেন্ট দেয়ার। শেষ হয়ে গেল। তাহলে দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল, ওয়াজেন্ট দেয়ার। ওকে, আশা করি বুঝেছ। এরপরে আরেকটি, দেয়ার ওয়ার নট সাম পেনস অন দ্য টেবল, উপরেরটা একটা কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল, আর এখানে বলা হচ্ছে দেয়ার ওয়ার নট সাম পেনস অন দ্য টেবল, কলমের উপর কিছু কলম ছিল না। এটা প্লুরাল ফর্মে এবং নেগেটিভ আছে। তাহলে আমাকে এটা কি করতে হবে, সহজেই বুঝতে পারছো, অপারেটরটাকে নিয়ে নেই আমরা ওয়াজ দেয়ার, কারণ আমার এখানে অলরেডি নেগেটিভ আছে। সো আমার ট্যাগ অংশটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ, হা বোধক হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে ওয়াজ দেয়ার। সো রুল নাম্বার 1 বুঝেছ। নাম্বার 2 বলা হচ্ছে ইফ বিগিনস উইথ। ইফ বিগিনস উইথ মিনস ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এই শব্দগুলো যদি থাকে তোমার বাক্যের মধ্যে বা এরা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এদের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? অক্সিলারি প্লাস নট প্লাস দে, অর্থাৎ এদের পরিবর্তে সবসময় মাথায় থাকবে এদের সাবজেক্ট দে হয়ে যাবে ট্যাগ অংশে, এটা যেন মাথায় থাকে। এটা সূত্র, দে হয়ে যাবে, শুধু এতটুকু মনে রাখলে হবে। ওকে, আমরা বাক্যে চলে যাই। এভরিবডি নোজ ইট, এভরিবডি নোজ ইট। ওকে, তাহলে এই ক্ষেত্রে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এদেরকে যখন তুমি পাবে, যখন ট্যাগ অংশ করতে যাবে, তুমি আগে এদের পরিবর্তে দে বসিয়ে নিবে। দে, আমি আগে দে বসিয়ে নিলাম, দেখো আগে দেটাকে নিয়ে নিলাম। এখন আমি টেন্সের দিকে তাকাই, এভরিবডি নোজ ইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এক্ষেত্রে আমি কি ব্যবহার করব? দের সাথে কোনটা যাবে, ডু যাবে না ডাজ যাবে? ডু, তাহলে ডোন্ট দে। যেহেতু এ পাশে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করে দিতে হবে, ডোন্ট দে। আমার সূত্র বলতেছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকলে দিয়ে নিতে হবে, এই জন্য আগে আমরা দিয়ে নিয়ে নিব। ওকে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো নোজ আছে, থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট তো সিঙ্গুলার মিন করছে, তাহলে আমি এখানে কেন দিয়ে নিলাম? সূত্র বলতেছে আমাকে কি করতে হবে, এদের পরিবর্তে ট্যাগের অংশে সাবজেক্ট যাবে হচ্ছে দে, দ্যাটস ওয়াই এখানে আগে দিয়ে বসাবো, আর দের সাথে আমার ডু বা ডোন্ট যাবে, দ্যাটস ওয়াই এখানে আমি ডোন্ট নিয়েছি। ওকে, এই অনুযায়ী এই সূত্রটাকে তোমাকে সাবজেক্ট ধরে কাজ করতে হবে, যেন এটা মাথায় থাকে।
নাও নেক্সট ওয়ান, সামওয়ান ডিড ইট, সামওয়ান ডিড ইট, কেউ একটা করেছিল, সামওয়ান ডিড ইট। তাহলে এটা অপারেটর কিন্তু এখানে ভিতরে নাই, বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, রাইট? তাহলে সামওয়ান ডিড ইট কি হবে? ডিডেন্ট দে, ডিডেন্ট দে, এখানে দে চলে আসবে, দে আগে বসিয়ে নিবে, দেন ডিডেন্ট, ডিডেন্ট দে। এভরিওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, এভরিওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, এভরিওয়ানের পরিবর্তে আমার সাবজেক্ট হিসেবে চলে আসবে দে, আমি দে বসিয়ে দিলাম। দেন এটা কি আছে? ইজ আছে, দের সাথে তো ইজ যাবে না, কি যাবে? আর যাবে, তাহলে এক্ষেত্রে আরেন্ট দে। ভেজালটা হচ্ছে এখানে সবাই সবাই না, বেশিরভাগই যেটা করবে সেটা হচ্ছে এই ইজটা বা এভরিওয়ানটাকে না বুঝে তারা কি করবে? ইজেন্ট দে দিয়ে চলে আসবে। ইজেন্ট দে কিন্তু দেওয়া যাবে না, দে যে ভার্ব গ্রহণ করবে সেটি হচ্ছে প্লুরাল, অর্থাৎ আর, প্লুরাল ভার্ব। ওকে, সো আশা করি রুল নাম্বার 2 তোমরা বুঝেছো। রুল নাম্বার 3, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ নোবডি, নো ওয়ান, নান, যদি সেন্টেন্সের সাবজেক্টই এরা হয় নোবডি, নো ওয়ান, নান, তাহলে এদের পরিবর্তেও আমাকে দে ব্যবহার করতে হবে, মাথায় যেন থাকে। ওকে, সো নোবডি বিলিভস আ লায়ার, নোবডি বিলিভস আ লায়ার, নোবডির মধ্যেই কিন্তু না কথাটা লুকিয়ে আছে। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। সো আমি দে আগে নিয়ে নিলাম কথা মতো, নোবডি বিলিভস এ লায়ার। এখানে ডু বা ডাজ যে কোনো একটা আনতে হবে, যেহেতু দে অবশ্যই ডু চলে আসবে। আর নট নিব না, নিব না, নেওয়া যাবে না, কারণ নোবডি অলরেডি এখানে নেগেশন ইন্ডিকেট করতেছি, দ্যাটস ওয়াই ডু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, নান ক্যান টেল ইট, নান ক্যান টেল ইট, তাহলে নানের জন্য আমি দিয়ে নিয়ে নিলাম নান ক্যান টেল ইট। এখানে আমার একটি অপারেটর আছে ক্যান, যত মোডাল ভার্ব এরা যদি মেন ভার্বের আচরণও করে তাও এদেরকে অপারেটর ধরে নিতে হবে। নান ক্যান টেল ইট, অলরেডি এখানে এটা অপারেটর আর একটা মেন ভার্ব এখানে আছে টেল। ওকে, নান ক্যান টেল ইট, তাহলে কী হবে? ক্যান দে, কারণ নান এর মধ্যে অলরেডি নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে। নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, এদের পরিবর্তেও দিয়ে নিতে হবে, আমি দিয়ে আগে দিয়ে নিব, তোমরাও আগে দিয়ে নিবে, তাহলে ভুলটা হবে না। তাহলে নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, তাহলে দের সাথে কি ওয়াজ যাবে না ওয়ার যাবে? নিঃসন্দেহে ওয়ার যাবে, তাহলে ওয়ার দে। ওকে, সো আশা করি বুঝতে পারতেছি, এখানে ওয়াজ দিয়ে কিন্তু দেওয়া যাবে না, এখানে ওয়ার দিয়ে দিতে হবে। সো রুল নাম্বার 3 যদি বুঝে থাকো, আমরা রুল নাম্বার 4-এ চলে যাই। রুল নাম্বার 4 কি বলছে? ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ, যদি সেন্টেন্সের সাবজেক্ট এমন থাকে নাথিং, এনিথিং, এভরিথিং অ্যান্ড সামথিং, থিং জাতীয় যদি কিছু তোমার সামনে আসে তাহলে এদের পরিবর্তে তোমাকে ইট ব্যবহার করতে হবে, ট্যাগ অংশে ইট, ইট ব্যবহার করতে হবে। ওকে, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, তাহলে ইট নিয়ে নিলাম আমি, কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল, নাথিংয়ের মধ্যেই কি না কথাটা লুকিয়ে আছে, সেই জন্য আমাকে কিন্তু এখানে ইজেন্ট ইট লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? ইজ ইট। নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট, পরে এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল, এভরিথিং আছে, তার পরিবর্তে আমি ইট নিলাম। এখানে কি নিব? ইজেন্ট, বুঝতেই পারতেছো, এভরিথিং ইজ পসিবল, ইজেন্ট ইট। ওকে, ইজেন্ট ইট। এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছুই ঘটতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন, তাহলে এখানে আমার অপারেটর কি? ক্যান, ইট নিয়ে নিলাম, ক্যান ইট। এখন দেখো এনিথিং ক্যান হ্যাপেন, এর মধ্যে কি কোনো নেগেশন দিচ্ছে? দিচ্ছে না, তাহলে হয়ে যাবে কি? ক্যান্ট ইট, ক্যান্ট ইট, এনিথিং ক্যান হ্যাপেন, ক্যান্ট ইট। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, এর মধ্যেও কিন্তু না আছে, বাট এই নাটা কিন্তু দূরের না, অর্থাৎ আমার সাবজেক্টের মধ্যে না লুকিয়ে আছে কিনা এটাও দেখতে হবে। কিন্তু সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাইমা আমার চেয়ে কানা মামা ভালো, তাহলে আমার সাবজেক্টের মধ্যে এমন কোনো ইন্ডিকেশন দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই কী করবো আমরা?
isn't it, something is better than nothing। তাহলে আমার কিন্তু এখানে isn't it লিখতে হবে, কেউ কিন্তু তোমরা ভুলেও is it লিখে দিও না। ওকে, something is better than nothing। Then rule number 5, if you get hardly, rarely, barely, merely, scarcely, few, neither, little, seldom, to বাক্যে যদি এই শব্দগুলো পাও, তোমরা মাথায় রাখবে যে এরা সবসময় নেগেটিভ ইন্ডিকেশন দেয়, এরা সবসময় নেগেটিভ ইন্ডিকেশন দেয়, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি। ওকে, তো উদাহরণ দেখলে বুঝতে পারবো। উদাহরণ কি বলতেছে? উদাহরণ বলতেছে প্রথমটা, she hardly comes here, she hardly comes here, সে, এটার মানে হচ্ছে কি সে এখানে আসে না বললেই চলে। তাহলে এদের পরিবর্তে হার্ডলি, এরা সবসময় নেগেটিভ ইন্ডিকেশন দেয়, তো বুঝতে পারতেছি সেখানে আসে না বললেই চলে। তো সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, আমার কোন টেন্সে আছে এখন সেটা চিন্তা করতে হবে। টেন্স হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে আমার কি দিতে হবে? ডাজ শি। ডাজ শি কি জন্য দিলাম? ডাজ হচ্ছে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সে ডাজ গ্রহণ করবে, আবার ভার্বের সাথে এস বাই এস আছে। ওকে, নাও নেক্সট ওয়ান, হি রেয়ারলি গোজ টু কলেজ, হি রেয়ারলি গোজ টু কলেজ, একটু কালো করে দেই যেন তোমরা দেখতে পারো ভালো মতো। হি রেয়ারলি গোজ টু কলেজ, সে কলেজে যায় না বললেই চলে। এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এটাও নেগেটিভ, সবগুলোই যেহেতু নেগেটিভ, তাহলে রেয়ারলি গোজ টু কলেজ, ডাজ হি। ওকে, ডাজ হি যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। শি বেয়ারলি টক টু মি, সে আমার সাথে কথা বলতো না বললেই চলে, তাহলে এখানে কি হবে যাবে? ডিডন্ট অর ডিড, ডিড হি, ডিড শি, যেহেতু শি আছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। ওকে, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে তার জন্য আমি ডিড নিলাম, আর যেহেতু নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে সো আমি সেই সাবজেক্ট নিয়ে নিলাম। দেন আই মেয়ারলি আন্ডারস্ট্যান্ড ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন বুঝি না বললেই চলে, তাহলে আই মেয়ারলি আন্ডারস্ট্যান্ড ট্যাগ কোশ্চেন, প্রেজেন্ট ইনডেফিনিট ইন্ডিকেশন দিচ্ছে, সো কি হয়ে যাবে আমার এখানে? ডু আই, ডু আই। ওকে, ডু বা ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের সাহায্যকারী ভার্ব অপারেটর, অ্যান্ড আই নিয়ে নিলাম। হি স্কেয়ারসলি ল্যামেন্টস ফর হিজ মিসডিড, সে তার অপকর্মের জন্য ল্যামেন্ট, দুঃখ প্রকাশ করে না বললেই চলে, তাহলে এখানে কি হয়ে যাবে? ডাজ হি, ডাজ হি। বুঝতে পারছো কি জন্য ডাজ হি হলো? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে এমন কিছু, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে যে হ্যাভ, হ্যাভ আসলে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? হ্যাভকে যদি মেইন ভার্ব হিসেবে ধরি তাহলে এখানে আমরা ডু আই দিলেও হবে, আবার হ্যাভকে যদি সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে আচরণ করতে দেই বা অপারেটর হিসেবে তাহলে কিন্তু হ্যাভ আই দিলেও হবে। সো তোমরা দুইটার যে কোনো একটা দিতে পারবো। আমি হ্যাভ আই দিলাম, সাপোজ হ্যাভ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। হ্যাভ আই হ্যাভ লিটল মানি, আমার টাকা পয়সা নাই বললেই চলে, তাহলে এখানেও কি হ্যাভ আই। একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করে যাই, যদি পরবর্তী সূত্রে পাই তাহলে তো পেলাম, না হলে এটা বুঝে যাও একটু। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ফিউ মানে হচ্ছে কিছুই না, একদম নাই বললেই চলে। আর যদি এখানে তো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, যদি তোমার এখানে একটা এ দেওয়া হতো তাহলে কিন্তু এটি পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ একটি বাক্য হয়ে যেত, তখন ওখানে কিন্তু দিতে হতো হ্যাভেন্ট আই রাইট সাইডে। ওকে, আবার যদি এখানে সেম এ লিটল থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে হতো কি হ্যাভেন্ট আই হ্যাভ এ লিটল মানি, আমার সামান্য কিছু টাকা আছে, তার মানে এটা অ্যাফার্মেটিভ একটা ইন্ডিকেশন দিত। ওকে, সো যদি এরকম আসে যে ফিউ এ ফিউ বা লিটল এ লিটলের পার্থক্য কি, আশা করি তোমরা বুঝতে পারবে এখন। ওকে, ফিউ আর লিটল এই দুইটা নেগেটিভ ইন্ডিকেশন দিবে, আর এ ফিউ এ লিটল এরা অ্যাফার্মেটিভ ইন্ডিকেশন দিবে। দেন শি ইজ টু উইক টু ওয়াক, এটার মানে হচ্ছে কি সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে শি
শি ইজ টু উইক টু ওয়ার্ক, যেহেতু এটা নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, সো আমি এখানে কি দিয়ে দেবো, ইজ আমার অপারেটর শি নিয়ে নিলাম, ইজ শি ইজ টু উইক টু ওয়ার্ক। ওকে, আশা করি তোমরা এই সূত্রটিও বুঝেছো। দেন নেক্সট ওয়ান, নাম্বার 6, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন যদি তুমি পাও, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের ক্ষেত্রেও ইট ব্যবহার করতে হবে। ওকে, ট্যাগ অংশে। সো ম্যাটেরিয়াল নাউন তো আমরা জানি, গুনতে পারি না, ওজন করি, যেগুলো ওজন করা যায় সেগুলোই ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। ওকে, ওয়াটার ইজ লিকুইড, তাহলে ওয়াটার গোনা যায় না, এটা কিন্তু ওজন করা যায়, তাহলে এটা কী হয়ে যাবে, ইজেন্ট ইট। ওয়াটার ইজ লিকুইড, ইজেন্ট ইট। হানি টেস্ট সুইট, টেস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এখানে কী হয়ে যাবে, ডাজেন্ট ইট। ওকে, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, ইজ এ গ্রেট ভার্চু, তাহলে এটা কী হয়ে যাবে, ইজেন্ট ইট। খুবই সহজ, ট্যাগের মতো আসলে সহজ গ্রামার কমই আছে। ওকে, নাম্বার 7, হ্যাভ হ্যাজ হ্যাড ইকুয়াল টু অক্সিলারি অর প্রিন্সিপাল। একটু আগে এটা নিয়ে বললাম যে যদি হ্যাভ কখনো তুমি এরকম পাও, সেক্ষেত্রে যদি এটাকে সাহায্যকারী ভার্ব বা মেইন ভার্ব হিসেবে আচরণ করে, তুমি কীভাবে ব্যবহার করবে। যদি কি হ্যাভকে তুমি মেইন ভার্ব হিসেবে ধরো, তাহলে এখানে আই হ্যাভ এ স্মার্টফোন, সো এখানে তুমি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কি ডোন্ট আই। আর যদি হ্যাভকে তুমি সাহায্যকারী ভার্ব হিসেবে ধরো, তাহলে হ্যাভেন্ট আই, হ্যাভেন্ট আই, দুইটার যে কোনো একটা নিলেই চলবে। ওকে, আই হ্যাড এ ল্যাপটপ, সেম আই হ্যাড এ ল্যাপটপ, তাহলে আই হ্যাড এ ল্যাপটপ, হ্যাডকে যদি তুমি এখানে মেইন ভার্ব ধরো, তাহলে এটি কিন্তু পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। ওকে, সেক্ষেত্রে কী হবে, ডিডেন্ট আই। আর যদি হ্যাডকে তুমি অপারেটর হিসেবে নাও, সেক্ষেত্রে হ্যাডেন্ট, HAD, হ্যাডেন্ট আই। ওকে, সো দুইটার যে কোনো একটা নিয়ে কিন্তু তুমি কাজ করতে পারো। হ্যাড কীভাবে, V2 হলো পাস্ট ইনডিফিনিটে গেল, হ্যাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কি হ্যাড, সো সেই ইন্ডিকেশনে এটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আশা করি তোমরা রুল নাম্বার 7এও বুঝেছো। রুল নাম্বার 8, রুল নাম্বার 8-এ কী বলছে, অল অফ দেম, যদি বাক্যে তুমি এটি পাও, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, ওয়ান অফ দেম, এভরি ওয়ান অফ দেম, নান অফ দেম, নো ওয়ান অফ দেম, মেনি অফ দেম, বোথ অফ দেম, এই বাক্যে যদি এরা সাবজেক্ট হিসেবে আচরণ করে, এদের পরিবর্তে তোমাকে দে ব্যবহার করতে হবে, মনে যেন থাকে অল অফ দেম, সাম অফ দেম। ওকে, এটার সাথে যদি আমি আরেকটু লাগিয়ে দিই, যেমন অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, ওয়ান অফ আস, সেক্ষেত্রেও কিন্তু একটু অন্যরকম আসবে। আমি পরবর্তী সূত্রে সেটা হয়তো পাবো আমরা আগে এটা নিয়ে কথা বলি। অল অফ দেম ওয়েন্ট দেয়ার, তাদের সকলেই সেখানে গিয়েছিল, তাহলে এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো এক্ষেত্রে কী করতে পারি, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। বোথ অফ দেম কেম হেয়ার, এক্ষেত্রেও কি, এক্ষেত্রেও আমাকে কি ব্যবহার করতে হবে, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। ওকে, নাও রুল নাম্বার 9, রুল নাম্বার 9-এ কি দেখো, অল অফ আস, এই যে একটু আগে যেটা বললাম, সাম অফ আস, ওয়ান অফ আস, এভরি ওয়ান অফ আস, ওখানে দেমের জায়গায় আর কি আস লাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এদের ক্ষেত্রে কি থাকবে, উই ব্যবহার করতে হবে, অর্থাৎ আস মানে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো সহজে মনে রাখার আরেকটু উপায়, তাহলে এখানে দুটি উদাহরণ আছে, তোমরা দেখো দুটি উদাহরণ কি কি আছে। প্রথমটি হচ্ছে কি, অল অফ আস উইল গো দেয়ার, সেখানে আমরা সবাই যাব, উইল গো যেহেতু ফিউচার ইন্ডিকেট করতে, তাহলে এখানে কি হয়ে যাবে, ওন্ট উই, ওন্ট উই। মেনি অফ আস অ্যাটেন্ডেড দ্য পার্টি, অ্যাটেন্ডেড দ্য পার্টি পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট দিচ্ছে, তাহলে কি হবে, ডিডেন্ট উই, আমরা কি যাইনি, ডিডেন্ট উই, মেনি অফ আস অ্যাটেন্ডেড দ্য পার্টি। ওকে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা ডিড হয়ে গেছে, ডিডেন্ট, অ্যান্ড মেনি অফ আসের জন্য উই, ডিডেন্ট উই। সো আশা করি 9 নম্বর সূত্রটিও তোমরা বুঝেছো। নাম্বার 10, অল অফ দেম, অল অফ আস পেলাম, এখন অল অফ ইউ যদি হয়, অল অফ ইউ, সাম অফ ইউ, ওয়ান অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, নো ওয়ান অফ ইউ, বোথ অফ ইউ, মেনি অফ ইউ, এনি ওয়ান, এনি অফ ইউ, মোস্ট অফ ইউ, এরকম যদি পাই, সেক্ষেত্রে এদের পরিবর্তে আমাদের কিন্তু ইউই ব্যবহার করতে হবে, ইউই রেখে দিতে হবে। ওকে, এটি যেন মাথায় থাকে, এদের পরিবর্তে আমাদেরকে ইউ ব্যবহার করতে হবে। যেমন অল অফ ইউ উইল হেল্প হিম, অল অফ ইউ উইল হেল্প হিম, তাহলে এখানে যেহেতু এটি ফিউচার ইন্ডিকেট দিচ্ছে, তাহলে ওন্ট
you. Won't you? Both of you will attend the meeting. তাহলে both of you will attend the meeting. এখানে won't you. খুবই সহজ, শুধু একটু মাথায় রাখতে হবে যে আসলে কোনটার জন্য কি। ওকে, নাম্বার 11, কান্ট্রি রিভার অর্থাৎ দেশ, নদী, জাহাজ, শিপ, ট্রেন, ফেরি, মাদারল্যান্ড মাতৃভূমি, আর্থ পৃথিবী, মুন চাঁদ ইত্যাদি, এগুলো রিগার্ড অ্যাজ ফেমিনিন জেন্ডার, অর্থাৎ এদেরকে স্ত্রীবাচক জেন্ডার হিসেবে কাউন্ট করা হয়। এদের পরিবর্তে আমরা ট্যাগে শি ব্যবহার করব। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ যেহেতু মায়ের দেশ, মাতৃভূমি, সেই ক্ষেত্রে তার পরিবর্তে শি ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? ইজেন্ট শি। ওকে, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল টু লুক এট, চাঁদ, মুনের কথা বলা হচ্ছে, তাহলে এটাও কি হয়ে যাবে? ইজেন্ট শি। এখানে টাইটানিকের নাম আসতে পারে। দেন দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এটা কি হয়ে যাবে? এটাও কি ইজেন্ট শি হয়ে যাবে। দ্য টাইটানিক ওয়াজ এ গ্রেট শিপ বা বিগ শিপ আমি বললাম, তাহলে কি ওয়াজেন্ট শি হয়ে যাবে, কিন্তু এটা আমি লিখিনি, জাস্ট মুখে বললাম আর কি। ওকে, সো আশা করি এটিও তোমরা বুঝেছ। নাম্বার 12, যদি তোমার বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে এদের ক্ষেত্রে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটিকে ধরে ট্যাগ করতে হবে। ওকে, যেমন একটু দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল গো দেয়ার, সে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ এর মানে হচ্ছে এবং, আমি সেখানে যাব, তাহলে বলা হচ্ছে কি ফার্স্ট যে সাবজেক্ট সেটিকে ধরে কাজ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ যদি থাকে, তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল গো দেয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে বুঝতে পারছো? উইল আছে ওন্ট হি, ফার্স্ট সাবজেক্ট আমার কি হি, সেটাকে ধরে করতে হবে কাজ। আই অ্যালং উইথ কামাল ওয়েন্ট টু ঢাকা, আমি কামালের সাথে ঢাকায় গিয়েছিলাম। আই অ্যালং উইথ কামাল, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়েন্ট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট ডিডেন্ট আই। ওকে, সো আশা করি রুল নাম্বার 12 তোমরা বুঝতে পেরেছো। নাও রুল নাম্বার 13। রুল নাম্বার 13 দেখো, যদি বাক্যে দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, যদি বাক্যে দুটি সাবজেক্ট, একটু ভালো মতো বুঝতে হবে, যদি বাক্যে দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে কখনো তোমাকে তাদের পরিবর্তে উই ব্যবহার করতে হবে, কখনো দে, কখনো ইউ। সেটা কখন ব্যবহার করবে আমরা উদাহরণের মাধ্যমে সেটা জানবো। ওকে, যেমন হি অ্যান্ড আই উইল গো দেয়ার, হি অ্যান্ড আই উইল গো দেয়ার, দেখো এখানে ফার্স্ট পারসন আছে, যখনই ফার্স্ট পারসন চলে আসবে তখনই কি করব? তখনই উই চলে আসবে। ফার্স্ট পারসন যখনই আসবে তখন উই চলে আসবে, তাহলে হি অ্যান্ড আই উইল গো দেয়ার, সো এটা কি হবে? ওন্ট উই। ওকে, অর্থাৎ তোমার মাথায় থাকবে যে ফার্স্ট পারসন আসলে আমি উই ব্যবহার করব। নাও সেকেন্ড ওয়ান, মিতা অ্যান্ড রিতা, দুইজনই কিন্তু থার্ড পারসন। একটু দেখো, দুইজন, অর্থাৎ দুইজন যখন থার্ড পারসন আসবে তখন কি হবে? মিতা অ্যান্ড রিতা উইল গো দেয়ার, দুইজনই যখন থার্ড পারসন আসবে তখন তাদের জন্য আমার দে ব্যবহার করতে হবে, তাহলে মিতা অ্যান্ড রিতা উইল গো দেয়ার, তাহলে ওন্ট দে। ওকে, আশা করি এটা বুঝেছো। লাস্ট ওয়ান দেখো, মিতা অ্যান্ড ইউ উইল গো দেয়ার, মিতার সাথে আরেকজন আছে, মিতা অ্যান্ড ইউ উইল গো দেয়ার, যখন আমার সেকেন্ড পারসন আসবে, ইউ আসবে, তখন সেক্ষেত্রে আমাকে তার সাথে যাই থাক ইউ ব্যবহার করতে হবে, তাহলে মিতা অ্যান্ড ইউ উইল গো দেয়ার, ওন্ট ইউ। সো ওকে বন্ধুরা, আশা করি এটা বুঝেছো। খুবই সূক্ষ্ম একটা জিনিস মাথায় কিন্তু রাখতে হবে, তোমাকে কিন্তু কনফিউশনে ভরবে। অর্থাৎ দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, আমার সাবজেক্টের দিকে আগে তাকাতে হবে। সাবজেক্টের মধ্যে যদি আমার ফার্স্ট পারসন থাকে, আই থাকে, তাহলে উই ব্যবহার করব। যদি দুইটাই থার্ড পারসন হয়, দে ব্যবহার করব। অ্যান্ড একটা যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন আর একটা সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা সেকেন্ড পারসনটাকে ব্যবহার করব। ওকে, নাও রুল নাম্বার 14, যদি প্রাণী বা বস্তু বা শিশু থাকে বাক্যের মধ্যে, হ্যাঁ, এরা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এদের পরিবর্তে ইট ব্যবহার করতে হবে, দ্য অ্যানিমাল, ম্যাটেরিয়াল, বেবি। ওকে, দেখো প্রথম উদাহরণটা, দ্য বেবি ইজ ওয়াকিং, বাচ্চাটি হাসছে, শিশুটি হাঁটছে। ওকে, তাহলে কি হয়ে যাবে?
isn't it, isn't it. My pen writes well, এটা বস্তু বোঝাচ্ছে, my pen writes well, ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, my pen writes well, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। doesn't it, doesn't it. the dog barks, কুকুর ঘেউ ঘেউ করে, তাহলে সেক্ষেত্রেও কি হবে, doesn't it. ওকে, আশা করি বুঝতে পেরেছো। নাও রুল নাম্বার 15, রুল নাম্বার 15 মে বি দ্য লাস্ট রুল, ইয়েস। ওকে, একটু বোঝার চেষ্টা করো। সাবজেক্ট প্লাস প্রিপোজিশন, এটা আমি আমার মতো করে লিখেছি সবগুলোই, আমি বুঝিয়ে বলতেছি। সাবজেক্ট প্লাস প্রিপোজিশন যদি থাকে ইকুয়াল টু প্রিভিয়াস ওয়ার্ড অফ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আসলে কথাটা হচ্ছে কি, সাবজেক্ট, দুইটা সাবজেক্ট থাকতে পারে, সেখানে সাবজেক্টগুলো যদি প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্টকে ধরে আমার ট্যাগ করতে হবে। প্রথম উদাহরণটি তোমরা দেখো, দ্য প্রেজেন্স অফ সো মেনি বয়েজ। একটি হচ্ছে দ্য প্রেজেন্স আর একটি হচ্ছে সো মেনি বয়েজ। তুমি নিজেই কনফিউশনে পড়ে যাবে কোনটা নিবে। মাঝখানে আছে একটি প্রিপোজিশন অফ। যদি তুমি একটু লক্ষ্য করো ভার্বের দিকে তাহলে কিন্তু তুমি খুব সহজে বুঝে যাবে। দেখো ইজ, ইজ সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করছে, সো সাবজেক্ট যেহেতু এটা সিঙ্গুলার এজন্য সে ইজ গ্রহণ করেছে। আবার যদি সো মেনি বয়েজ ধরে করা হতো তাহলে এখানে কিন্তু আর আসতো। দ্যাটস ওয়াই কি প্রিপোজিশনের আগের শব্দ যেটা সেটাকে ধরে ট্যাগ করতে হবে, অর্থাৎ এখানে দ্য প্রেজেন্সকে ধরে আমার ট্যাগটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে দ্য প্রেজেন্স অফ সো মেনি বয়েজ ইজ এনকারেজিং, এক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, isn't, isn't it. ওকে, দ্য প্রেজেন্স এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে, তাহলে isn't it। এরপরেরটা দেখো, দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বক্স। ইন হচ্ছে আমার এখানে প্রিপোজিশন, দ্য ম্যাঙ্গোজ হচ্ছে সাবজেক্ট, দ্য বক্স এটাও সাবজেক্ট। দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বক্স হ্যাভ বিন রোটেন, পচে গিয়েছে। রোট মানে পচে যাওয়া, তাহলে এই যে এখানে হ্যাভ বিন আসছে, হ্যাভ, দ্য ম্যাঙ্গোজ প্লুরাল এজন্য হ্যাভ গ্রহণ করেছে। যদি দ্য বক্স হতো এটাকে গ্রহণ করতো তাহলে এখানে হ্যাজ আসতো। ওকে, তাহলে প্রিপোজিশন ইন দ্য ম্যাঙ্গোজ, আমার তাহলে ম্যাঙ্গোজ ধরে কাজ করতে হবে। এর পরিবর্তে কি আসবে, দ্য ম্যাঙ্গোজের জন্য যেহেতু হ্যাভ বিন আছে এটা, তাহলে কি হয়ে যাবে, হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে। ম্যাঙ্গোজের প্রোনাউন হিসেবে আমরা দে ব্যবহার করলাম, যেহেতু প্লুরাল এই জন্য দে ব্যবহার করলাম। আর একটা ম্যাঙ্গো হলে ইট ব্যবহার করতাম, তাহলে হ্যাভেন্ট দে। সো আশা করি রুল নাম্বার 15ও তোমরা বুঝেছো বন্ধুরা, এবং এই 15টি রুল যদি তোমরা মনে রাখতে পারো এডিশনাল রুলস, তাহলে ট্যাগ কোশ্চেন তোমার জন্য কিন্তু খুবই সহজ। তো এখন আমরা এই 15টা রুল তো করলাম, দেখি এই রুলগুলোর মধ্যে থেকে বোর্ডে কোনো প্রশ্ন আছে কিনা। আমি 4-5টি প্রশ্ন তোমাদের জন্য, 5টি প্রশ্ন আছে, হ্যাঁ 1 2 3 4 5, ওকে 5টি প্রশ্ন আছে। দেখি 5টি এক্সারসাইজ আমরা করে নিই যে কোনটা কোন সালে আসছে। এভরিবডি হেটস দেম, প্রথমটা দেখো, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন। এটি ঢাকা বোর্ড 2019 সালে এসছে। আমরা এভরিবডির সূত্রটা কিন্তু পেয়েছি আজকে। এরকম অনেক সেন্টেন্স আছে, অনেক বোর্ডে আসছে। আমি শুধুমাত্র 5টি সেন্টেন্স বেছে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, কারণ টিউটোরিয়াল বেশি বড় হয়ে গেলে বিরক্ত লাগবে। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেস, আমি বলেছি এভরিবডি, নোবডি এটা যদি থাকে এদের পরিবর্তে থাকে দে, এটা বসিয়ে নিবে। ওকে, দে বসিয়ে নিলাম। দে বসানোর পর এখন আমার কি করতে হবে, এভরিবডি হেটস দেম কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখার পর আর কিছু দেখবো না, দের সাথে কোনটা যায়, ডু যায়। তাহলে ডু কে ডোন্ট বানিয়ে দিলাম, এই জন্য কারণ এই পাশে অ্যাফার্মেটিভ। এভরিবডি হেটস দেম, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর জন্য আমার রাইট সাইডে নেগেটিভ করে দিতে হবে। ওকে, নাও নাম্বার 2, উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম। এটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। আমরা হার্ডলির ব্যবহারটি পেয়েছি, রাইট। তাহলে হার্ডলি কি নেগেটিভ ইন্ডিকেশন দিবে পুরো সেন্টেন্সটি, তার মানে কি এখন নেগেটিভ। উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, তাহলে এখানে কি লিখবো বুঝতেই পারছো, আমার একটি অপারেটর আছে ক্যান উই, আমার এটা কিন্তু হয়ে গিয়েছে ক্যান উই। ওকে, নাও এরপরেরটা দেখি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার।
সে এবং তার ভাই এখানে এসেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার। এটা যশোর বোর্ড 19 সালে এসেছিল। সো তোমাদের মনে আছে অ্যাজ ওয়েল অ্যাজের পরিবর্তে কী ব্যবহার করতে হবে আমাদের? নিশ্চয়ই মনে আছে অ্যাজ ওয়েল অ্যাজের পরিবর্তে আমাদের প্রথম সাবজেক্টটিকে ব্যবহার করতে হবে, রাইট? তাহলে প্রথম সাবজেক্টটি নিতে হবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার। ওকে, এটি যশোর বোর্ড 2019 সালে এসেছে। তাহলে আমরা প্রথম সাবজেক্টটিকে নিব, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হেয়ার। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে পড়ে যাচ্ছে তাহলে ডিডেন্ট হি। ওকে, ডিডেন্ট হি হয়ে যাবে। এরপরেরটা, নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল, নোবডি পেয়েছি। সো নোবডির পরিবর্তে আমাদের কী ব্যবহার করতে হবে সেটা দেখবো। তাহলে এটা এসে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ এ সিনসিয়ার ম্যান। তাহলে নোবডির জন্য আমরা দিয়ে আগেই বসিয়ে দিলাম। এখন এটা নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ ইজ আছে, এখন দের সাথে কি ইজ যাবে? তাহলে কি যাবে? আর যাবে। তাহলে আর দে, যেহেতু নোবডি মানেই না, না তো লুকিয়েই আছে, এই জন্য আমাদের ট্যাগ অংশে আর দে নিতে হবে। আর এন দে কিন্তু নেওয়া যাবে না। ওকে, নাও লাস্ট ওয়ান দেখি। লাস্ট ওয়ানে কি বলছে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। এই পুকুরে সামান্য পানি আছে এমন, নাকি পানি নাই বললেই চলে? যদি এখানে এ লিটল থাকতো তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যেত। আর যেহেতু এখানে শুধু লিটল আছে এই জন্য পুরো সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। সো এক্ষেত্রে কি করতে হবে? ইজ দেয়ার। কি জন্য ইজ দেয়ার নিলাম? কারণ আমরা অলরেডি সূত্রে পড়েছি রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, লিটল, ফিউ এগুলো থাকলে এরা সেন্টেন্সে নেগেটিভ আকারে বসে এবং নেগেটিভ ইন্ডিকেশন দেয়। দ্যাটস ওয়াই এখানে ইজ দেয়ার হয়ে গেল। ওকে বন্ধুরা, সো আশা করি আজকের টিউটোরিয়ালটি তোমরা খুব ভালো মতো বুঝেছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড, ডেফিনেটলি আমাকে জানাবে। আই ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ ইউর প্রবলেম ডেফিনেটলি। ওকে, সকলে ভালো থাকবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই টিউটোরিয়ালগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করে জানাবে। ওকে, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু